জঙ্গিরা ভারতের মাকে বলেছিল যে তোমাকে বাঁচিয়ে রাখলাম, যাও মোদিকে বলো। স্বামীকে হিন্দু বলে হত্যা করা হয়েছিল এবং স্ত্রীকে বাঁচিয়ে রাখা হয়েছিল। স্ত্রী যখন বলেছিল যে আমাকেও মেরে ফেলো, জঙ্গিরা বলেছিল এই ঘটনাটা গোটা ভারতকে বলবে, যাও মোদিকে গিয়ে বলো। ভারতের মায়েরা মোদিকে গিয়ে বলেছিল, তারপর বাকিটা ইতিহাস দেখুন। हम दोनों को भी मार दो। तब वो वहाँ खड़े रह के बोला नहीं, मोदी को बोलो, मोदी को बोलो। आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। भारत ने अपनी सरजमी पर हुए हमले का जवाब देने के लिए अपने राइट टू रेस्पॉन्ड का इस्तेमाल किया है। আমি বারবার যে কথাটা বলছি, কাল থেকে পরশু থেকে যে ছবিগুলো দেখাচ্ছি, এই মহাকাব্যে, এই প্রতিশোধের মহাকাব্যে, এই প্রতিরোধের মহাকাব্যে, এই প্রত্যুত্তরের মহাকাব্যে যে ছবিগুলো আমি দেখাতে চলেছি, বা যে চরিত্র, মহাভারতের যুদ্ধে গান্ডীব যেরকম একটি চরিত্র ছিল, মহাভারতের যুদ্ধে সুদর্শন চক্র যেরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছিল, ঠিক সেভাবেই 2025 সালের এই মহাভারতে, এই ধর্মযুদ্ধে পিনাকা, আবারও বলছি পিনাকা, সেই পিনাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র হতে চলেছে। 44 সেকেন্ডে 77টি মিসাইল ছুটতে সক্ষম এই মিসাইল লঞ্চার, যেটা প্রয়োজনে এবার ব্যবহার করতে হলেও হতে পারে আজ রাতে, কাল সকালে, বা সিঁদুরের রক্ষা করবার জন্য আগামী সপ্তাহে। ফুল ফ্রেম দেখব। আমি ভারতের সেই সমস্ত দর্শককে বলছি, ভারতবাসীকে বলছি, আপনারা এই মিসাইলটাকে চিনে নিন। এই মিসাইলটার নাম পিনাকা। এই মিসাইল লঞ্চার থেকে 44 সেকেন্ডে 77টা মিসাইল লঞ্চ হতে পারে। মহাভারতের যুদ্ধে যেভাবে গান্ডীব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র হয়ে উঠেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অস্ত্র হয়েছিল মহাভারতের যুদ্ধে যেভাবে সুদর্শন চক্র সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চরিত্র হয়ে উঠেছিল, ঠিক সেভাবে 2025 সালের এই ধর্মযুদ্ধে মানচিত্র থেকে পাকিস্তানকে মিটিয়ে দেওয়ার এই ধর্মযুদ্ধে পিনাকা, এই পিনাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে চলেছে। পিনাকা কি করতে পারে আমরা এখনো দেখিনি। যেটা দেখতে পাচ্ছি সেটা পোখরানের টেস্ট ফায়ারিং হচ্ছে, কিন্তু এই টেস্ট ফায়ারিংটা না করে অ্যাকচুয়াল ফায়ারিং যদি করা হয়, 50 কিলোমিটার যদি তাক করে পাকিস্তানের দিকে ফায়ারিংটা করা হয়, প্রতি 44 সেকেন্ডে যদি 70টা করে মিসাইল ছোড়া হয়, তাহলে পাকিস্তানের কি হবে, কি হতে পারে, তার একটা ট্রেলার আমরা গতকাল রাতে দেখেছি। 1:45 11 সেকেন্ডের ইংলিশে একটা শব্দ আছে, হেল ফায়ার। যমরাজ যদি পাকিস্তানে নেমে আসে, তাহলে কি হতে পারে, কি হয়েছিল। ওই কথায় কথায় বলে না, যাও মোদিকে বলো। মোদির অস্ত্রশস্ত্র ভারতবর্ষ থেকে যদি একবার পাকিস্তানে নামতে শুরু করে, বৃষ্টি ফোটার মতন পড়তে শুরু করে, কি হতে পারে 11 সেকেন্ডে।
11 সেকেন্ডের এই ব্রহ্মাস্ত্র দেখুন, মজা নিন, আনন্দ পান এবং বাংলাদেশের চাচা জানদের বলবো যারা কলকাতা দখল করার কথা বলছেন, শুধরে যান, কারণ পাকিস্তান হতে চাইছে বাংলাদেশ। এখন দেখি 11 সেকেন্ড। ভারত এমনিতে রাগে না, ভারত মহাদেবের মতন, মহাদেবের দেশ ভারতবর্ষ, সেখানে মহাদেবের মতোই ভারত সবসময় রুদ্র রূপ ধারণ করে না, তাণ্ডব নৃত্য ভারত করে না। ভারত মহাদেবের মতন ভোলা ভান্ডারী হয়ে থাকতে পছন্দ করে, কিন্তু ভোলা ভান্ডারীও মা পার্বতীর সিঁদুর নিয়ে যদি কেউ ছেলে খেলা করে ছেড়ে দেবে? ভারত মাতার সিঁদুর নিয়ে ছেলে খেলা করবে আর ভারতবর্ষ হাত গুটিয়ে বসে থাকবে? টার্গেট করবে, 1 2 3 4 5 6 করে টার্গেট করবে। ফুল ফ্রেমে দেখবো, ফুল ফ্রেমে দেখে এইবার 1 2 3 4 বাংলাদেশ, ভারতবর্ষ, পাকিস্তান, এই টার্গেটগুলো দেখতে থাকবে। দেখুন ভালো করে, টার্গেট 1, টার্গেট 2, একের পর এক টার্গেট গুড়িয়ে দেওয়া হয়েছে। অনেকে বলছেন কেন গুড়িয়ে দেওয়া হয়েছে? 3 নম্বর টার্গেট ভওয়ালপুর, 4 নম্বর টার্গেট মিস করে গেছেন। আরেকবার দেখুন, টার্গেট 1 থেকে 4, আরেকবার দেখুন 1 থেকে 5। এই প্রত্যেকটি জায়গা আসলে পাকিস্তানের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। পাকিস্তানের সেনাপ্রধান বলেছিল না যে কাশ্মীর পাকিস্তানের নাকি জাগুলার ভেন, ওটা কেটে দিলে পাকিস্তান থাকবে না। আমরা কাশ্মীরকে কেটে দেওয়ার কথা ভাবছি না, কারণ কাশ্মীর কোনোদিনই পাকিস্তানের জাগুলার ভেন ছিল না। এগুলো কেটে দেওয়ার কথা ভাবছি। টার্গেট 1, টার্গেট 2, এরপর টার্গেট 3, নামগুলো শুধু দেখুন। এই প্রত্যেকটি জায়গাতে আমাদের সেনাবাহিনীর বিমান পৌঁছে গেছিল। এবং কেন সবচেয়ে বেশি ভয় পাচ্ছে জানেন? পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইকের থেকে 100 গুণ বেশি কেন বড় বলা হচ্ছে পাকিস্তানের এই টার্গেট অ্যাটাককে জানেন? তার কারণ এই টার্গেট 1 সওয়াই নাল্লা জঙ্গি ঘাঁটি, এখানে লস্করে তয়বা থাকতো, জৈশে মোহাম্মদের ঘাঁটি কোটলিতেই গুড়িয়ে দেওয়া হয়েছে। যারা প্রমাণ চান, কথায় কথায় প্রমাণ চান, কাগজ দেখাবো না আর প্রমাণ চাই, কাগজ দেখাবো না আর প্রমাণ চাই, তারা এইবার হাতে নাতে থার্মাল ইমেজ পাচ্ছেন, মানে এক কে সাথ এক ফ্রি এর মতন। এই মুহূর্তে কি কি বোনাস পাচ্ছেন? যারা যারা সবুত গ্যাং বা প্রমাণ চান যে সমস্ত গ্যাং, তারা কি কি জিনিস পাচ্ছেন? 1, বিভিন্ন ছবি দেখতে পাচ্ছেন, যে ছবিগুলো থার্মাল ইমেজ, যে ছবিগুলো পরপর আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি লাইভ ভিজুয়াল, এর পাশাপাশি লোকেটর, সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। কিন্তু অনেকে, বাংলাদেশের অনেকে, পাকিস্তানের অনেকে এখনো ন্যাকা সাজছেন, ভারতবর্ষের অনেকে এখনো ন্যাকা সাজছেন। ভারতবর্ষের মধ্যে অনেকে বলছেন না 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 না, যুদ্ধ নয়, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। আরে কিসের শান্তি? শান্তির ললিত বাণী শোনার এখন সময় নেই, এখন যুদ্ধের সময়, এখন যুদ্ধের সময়, এখন পাকিস্তান ধ্বংসের সময়, এখন বাংলাদেশকে বার্তা পাঠানোর সময় যে পাকিস্তানের সাথে যেটা করেছি সেটা বাংলাদেশের সাথে করতে 5 মিনিট লাগবে। পাকিস্তানে 7 মিনিট লেগেছিল আমাদের এই হেল ফায়ারিং করতে। কোনোদিন মনে হয়নি যে কেন ভারতের মতন ভোলা ভান্ডারী রূপ থেকে ভারত রুদ্র রূপে চলে গেল? কেন ভোলা ভান্ডারীর রূপ থেকে ভারত তাণ্ডব নৃত্য করতে শুরু করলো? পাকিস্তান কোনোদিন জিজ্ঞেস করেছে আমাদের? বাংলাদেশের যে চাচাজানরা বসে রয়েছেন, আই লাভ ইউ পাকিস্তান যারা বলে, তারা জিজ্ঞেস করছে যে কেন ভারতবর্ষ এই রুদ্ররূপে চলে গেল? 140 কোটি মানুষ এই রুদ্ররূপ দেখাচ্ছে। ভারতবর্ষ, ভারত সরকার আজ গোটা বিশ্বের সামনে সেই ছবিটা তুলে ধরেছে যে আমরা অনেক দিন সহ্য করেছি,
যখন আমাদের সংসদ ভবনে আক্রমণ হলো, ক্ষতবিক্ষত করা হয়েছিল আমাদের, যখন আমাদের অক্ষরধাম মন্দির, আমাদের পবিত্রতম মন্দির, সেটাকে ক্ষতবিক্ষত করা হয়েছিল অযোধ্যায়, রাম মন্দিরের সামনে যখন বোমা ফেলে যাওয়া হয়েছিল, যখন 26/11 হয়েছিল, যখন সিরিয়াল ব্লাস্ট হয়েছিল, যখন একের পর এক কান্দাহারের মতন হাইজ্যাকের কাণ্ড ঘটেছিল, আমরা চেষ্টা করেছিলাম শান্তির ললিত বাণী শোনানো, আর নয়, যে ভাষায় ওরা বোঝে সে ভাষায় বোঝাবো। প্রয়োজনে ইসরায়েলের মতন বোঝাবো, প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভাবে ইরাক বা আফগানিস্তানকে বুঝিয়েছে সেই ভাষায় বোঝাবো। দেখুন, কেন অপারেশন সিন্দুরের প্রয়োজন হলো? সিঁদুর, অপারেশন সিঁদুরের কেন প্রয়োজনীয়তা হলো? বিশেষ করুন আমরা সাংবাদিক হলেও আমরা ভারতীয়, আমরা রাষ্ট্রবাদী, আমাদের রাগ হয়, আমার তো অন্তত রাগ হয় যখন আমার মতন কোনো ছেলে বা মেয়েকে দাঁড় করিয়ে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য গুলি করে মেরে দেওয়া হয়। কালমা পড়তে না পারলে সেই অসহায়তা দেখেও গুলি করে মেরে দেওয়া হয়, তখন আমাদের রাগ হয়। আমাদের যতই বলা হোক সাংবাদিকদের কোনো ইমোশন থাকতে নেই, আমাদের ইমোশনগুলো বেরিয়ে আসে। ভারতবর্ষের আবেগের সাথে খেলা করেছিল এই জিহাদিরা। অনেক কিছু, আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে অনেক কিছু আমরা হারিয়েছি। ভারত মায়ের সিঁদুর মোছার চেষ্টা করেছিল, এটা আমরা মেনে নিতে পারবো না, এটা আমরা মেনে নিই। ভারত মায়ের সিঁদুর মোছার চেষ্টা হয়েছিল, হাজার হাজার বছর ধরে এই কাজ তারা করে এসেছে, এখনো তারা করছে। তারা ভেবেছিল এত সহজে সিঁদুর মুছে দেওয়া যাবে, ভুল ভেবেছিল। গোটা আকাশটাকে আমরা সিঁদুরে মেঘে পরিণত করেছি। পাকিস্তানের গোটা আকাশ সিঁদুরের রঙে লাল হয়ে গেছে, লালে লাল হয়ে গেছে। নে এবার মোচ গোটা আকাশটাকে, সেই গোটা আকাশের সিঁদুরটাকে, সিঁদুর রংটাকে মোচ। বিধান অধিকারী স্ত্রী থেকে শুরু করে একের পর এক যখন আমার মায়েরা, আমার বোনেরা বলেছিল যে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য, সিঁদুর পড়ার জন্য, শুধুমাত্র শাখাপলা পড়ার জন্য, শুধুমাত্র কালমা না পড়তে পারার জন্য যেভাবে তাদেরকে গুলি করে টার্গেট করে মেরে দেওয়া হয়েছে, তারপরে অপারেশন সিঁদুর নামটাই সবচেয়ে যথোপযুক্ত হতে পারে। এটাই দেখুন, বিধান অধিকারী স্ত্রী বলেছিল, বিধান অধিকারীর বাবা কি বলেছিল, মোদিকে বলো। আমার মায়েদের বলেছিল মোদিকে বলো জঙ্গিরা, নে মোদিকে বললাম, নে। এরপর দেখ কি ইতিহাস তৈরি হয়, এরপর দেখ কি ইতিহাস তৈরি করে নরেন্দ্র মোদী। দেখুন একের পর এক। কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজব্যান্ড করছিল, আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। লোকটাকে জিজ্ঞেস করছে বয়স্ক, अंकल जी आप হিন্দু হয়ে মুসলিম হো? ও अंकल जी বলিয়ে। তো সবাই বলছে চুপ করে থাকুন, কেউ কিছু বলবেন না, কেউ কিছু বলবেন না। ওনাকে এখানে মারলো, শেষ। তারপরে আরেকজনের কাছে গেল, ওই লোকটাকে জিজ্ঞেস করছে आप हिंदू हो या मुस्लिम हो? कलमा आता है? कलमा बोलिए। कलमा किसको पढ़ना आता है? ठीक है,
মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের। हम दोनों ने उस पर चिल्लाए क्यों जब मेरे पति को मारा है ना, हम दोनों को भी मार दो। तब वो वहाँ खड़े रह के बोला नहीं, मोदी को बोलो, उसने कहा और वहाँ से निकल गया। भारत के जितने लोग इस प्रोग्राम को देख रहे हैं, मैं सल्यूट करता हूं आपको, आपके परिवार को, आपके बच्चे को, आपकी हिम्मत को और आपकी सोच को। ऐसा लगा वहाँ वो आतंकवादी खुलेआम जैसे शॉपिंग मॉल में घूमते हैं ना, ऐसे घूम रहा था। कुछ उसके मुंह मैंने उसे देखा तो उसे कुछ भी डर नहीं था। लेकिन हम लोग यहाँ भारतीय बन के, ये हमारा देश है, हम डर डर के रह रहे हैं। हमें ऐसा नहीं चाहिए। हमारा देश सब जगह सेफ होना चाहिए और ये हमारा देश है। हमें कोई मौत की डरी नहीं थी, क्योंकि मेरे पति तो गए, हम रहकर क्या करें। मेरे बेटे ने भी उसे बोला, एक कुत्ते मेरे पापा को मारा है ना, हम दोनों को भी मार दो। तब उसने बोला आप मोदी को बोलो। उसने बोला नहीं, मोदी को बोलो। যা তো দেখছি কথাবার্তার মাধ্যমে যাই দেখি যে হিন্দু বলি এই সমস্ত হয়েছে। আর কি বলবো, হিন্দু। সোহিনী যেটা বলছে, মানে আপনার বৌমা যেটা বলছেন যে কপালে সিঁদুরের চিহ্ন ছিল, এইটা অ্যাসিওরেন্স হওয়ার পরেই গুলি চালায়। এটা কি বলবো, ওই ভাবছি কপালে হিন্দু। আর একজন তো বলতে কি শার্ট পাট খুলে দেখলো, ওকে দেখলো যে পড়তে আছে, হ্যাঁ বরাবর তখনই আরম্ভ করে দিল। আর কি বলবো, এই শার্ট ফাট খুলে গেঞ্জি খুলে তারপর দেখলো যে মালা পইতে। ও তাই ভারত মায়ের সিঁদুর মোছার চেষ্টা করেছিল, আর ওটাই কাল হলো। ভারতবর্ষের রুদ্র রূপ এবার জেহাদিরা দেখবে। ভুল করলো। ভারত মায়ের সিঁদুর মোছার পরে ভারত মাতাকে বলছো যা মোদিকে বল। বললাম যা, মোদিকে বলেছি। এবার মোদি তোদের সাথে কি করে দেখ, এবার দেখ কেমন লাগে। हम दोनों को भी मार दो। तब वो वहाँ खड़े रह के बोला नहीं, मोदी को बोलो। आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। भारत ने अपनी सरजमी पर हुए हमले का जवाब देने के लिए अपने राइट टू रेस्पॉन्ड का इस्तेमाल किया है। যতবার সিঁদুর দেখবে, সিঁদুরের লাল রং দেখবে জেহাদিরা, কাঁপবে তারা, থরথর করে কাঁপবে তারা। এর পরের বার কোনো মাকে তার সিঁদুর মোছানোর আগে 3 প্রজন্ম ভাববে এই জেহাদিরা। এমন মারা হয়েছে 7 প্রজন্ম মনে রাখবে। অকল্পনীয় এই সংঘাত শুরু হচ্ছে এবার। অপারেশন সিঁদুর সেটা শুরু হয়নি, ये तो सिर्फ ट्रेलर है, पिक्चर अभी बाकी है। 9 জায়গাতে যে টার্গেট অ্যাটাক হয়েছে वो सिर्फ झांकी है, আসল টার্গেট বাকি है। টার্গেট করে মারবো, মানচিত্র থেকে শেষ করবো এই পাকিস্তানদের। পাকিস্তানিরা এতটা নির্লজ্জ, এই মুহূর্তে ভারতীয় সেনার সাথে পেরে উঠছে না বলে এই মুহূর্তে গুরুদ্বারায় অ্যাটাক করছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ নেব, নির্লজ্জ কাপুরুষ পাকিস্তান, কাপুরুষত হামলা এবার গুরুদ্বারাতে, কাশ্মীরে গুরুদ্বারা লক্ষ্য করে এবার হামলা চালাচ্ছে, স্কুল লক্ষ্য করে হামলা চালাচ্ছে পাকিস্তান সেনা। মাথায় রাখুন, ভারতবর্ষ
আজ যে টার্গেট কিলিং করেছে সেখানে কোনো স্কুল নেই, কোনো হাসপাতাল নেই, কোনো ধর্মীয় স্থান নেই। নির্দিষ্টভাবে কোনো সাধারণ পাকিস্তানির প্রাণ যায়নি, কিন্তু পাকিস্তানিরা এতটাই কাপুরুষ, তারা হামলা চালিয়েছে গুরুদ্বারায়। বদলা হবে, বদলা হবে, বদলা নেব, প্রতিশোধ নেব। খুব ভুল কাজ করেছে এবার। ওরা বুঝতে পারছে না শিখ রেজিমেন্ট, ভারতীয় সেনার শিখ রেজিমেন্টকে যদি খেপিয়ে দেওয়া হয়, শিখ রেজিমেন্টের কোনো বন্দুক দরকার হয় না। শিখ রেজিমেন্ট কি করতে পারে 1971 সালে পূর্ব পাকিস্তানের যে কোনো মা বোনকে জিজ্ঞেস করলেই খোঁজ পাবে বর্তমানে পাকিস্তানের সেনাবাহিনী। কেন এত রাগ জানেন? 100 কিলোমিটার ভেতরে ঢুকে, 100 কিলোমিটার ভেতরে ঢুকে, এবং সেটা এই মুহূর্তে কনফার্ম অফিসিয়াল, পাক ভূখণ্ডের 100 কিলোমিটার ভেতরে গিয়ে বদলা নিয়েছে ভারত। এবং সে কারণেই পাকিস্তানের মাথা খারাপ হয়ে গেছে। পাকিস্তান এই মুহূর্তে বুঝতে পারছে না কি করবে। এবার পাকিস্তানের ঘরে ঢুকে প্রত্যাঘাত শুধুমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নয়, পাঞ্জাব প্রদেশে। পাঞ্জাব প্রদেশটাকে বলা হয় পাকিস্তানের একেবারে হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ডের কাছে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক ভুলে যাও, নতুন প্রিসিশন অ্যাটাক করে চলে আসা কামিকাজি ড্রোন নিয়ে ইসলামাবাদের কোমর ভাঙল দিল্লি। এবং ইসলামাবাদ যদি ভাবে এই মুহূর্তে যে তারা এখনো তাদের বদমাইশি চালিয়ে যাবে, ইসলামাবাদ যেতে কিন্তু আমাদের লাগবে ঠিক আধ ঘন্টা লাগবে। আমি একবার দেখিয়ে নিতে চাই যে ঠিক কোন কোন জায়গাতে আজ টার্গেট অ্যাটাক করা হয়েছে। আগামী প্রজন্ম মনে রাখবে আজকের এই টার্গেট অ্যাটাক। একবার দেখে নেব, একবার ফুল ফ্রেমে দেখে নেব, এবং তার পাশাপাশি 37 দেখে নেব। ভালো করে দেখুন, ভারতের অপারেশন সিঁদুর লাগিয়ে দেওয়া হলো মুজফ্ফরাবাদে, ভীমবের, চাকামরু, সিয়ালকোট, কোটলি, গুলপুর, মুরিদকে, ভাওয়ালপুরে। প্রতিবার কোনো হিন্দু মহিলা সিঁদুর মোছার আগে, প্রতিবার কোনো হিন্দু মহিলার শাখা সিঁদুর ভাঙার আগে, প্রতিবার কোনো হিন্দুকে কলমা পড়তে বলার আগে পাকিস্তান 5 বার ভাববে, পাকিস্তান 10 বার ভাববে। পাকিস্তান তার পরবর্তী প্রজন্মকে আরো বারবার মনে করাবে, মুখস্থ করাবে যে ভারত ঠিক কি করেছিল অপারেশন সিন্দুরের নামে। আরেকটা ম্যাপ দেখাবো, এই মুহূর্তে আরেকটা ছবি দেখাবো, এবং সেই ছবিটা ভালো করে দেখুন। এবার কোন জায়গাতে অ্যাটাক করেছে। ভাওয়ালপুর আন্তর্জাতিক সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে, ভাবতে পারছেন? 100 কিলোমিটার ভেতরে ঢুকে যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছে আমাদের রাফালের যে পাইলটরা রয়েছেন। ভাওয়ালপুরে জৈশে মোহাম্মদের সদর দপ্তরে ধ্বংস করা হয়েছে, তাণ্ডব নৃত্য করা হয়েছে। মুরিকদের 2টি জায়গাতে সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে লস্করের সদর দপ্তর ধ্বংস করে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমনটা বলেছিলেন সেরকমভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, কিছু নেই আর। অপারেশন সিন্দুর বা সিঁদুর, পাকিস্তানের পরবর্তী প্রজন্ম এরপর সিঁদুরের নাম শুনলে কাঁপবে। এর পরের বার কোনো জঙ্গি সেই সিঁদুরকে অপমান করার আগে, সিঁদুর কোনো মায়ের স্মৃতি থেকে মোছানোর আগে 10 বার ভাববে, কেঁপে উঠবে। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ নেব, এবং সেই ব্রেকিং নিউজের পর আমি আমার যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব। এরপরে আরেকটি ব্রেকিং নিউজ আপনারা দেখছেন, কোথায় কোথায় অপারেশন সিঁদুর, সেই সিঁদুর করা হয়েছে। কিন্তু এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজ কামাল দেখালো কামিকাজে ড্রোন। পাকিস্তানের কাছে যে ধন নাই, ভারতের কাছে সে ধন আছে। সেনা ও বায়ুসেনার নিখুঁত হামলা, সাইলেন্ট কিলার এই কামাকাজি ড্রোন দিয়ে হামলা করেছে সেনাবাহিনী একেবারে নির্দিষ্টভাবে জানলা দরজা বেছে কোন জায়গাতে অ্যাটাক করবে, কোথায় মিসাইল অ্যাটাক করবে, সমস্ত কিছু বেছে কামাকাজি ড্রোন অ্যাটাক করেছে। আমাদের প্রতিনিধি পিঙ্কি, কামাকাজি ড্রোন কি, সাইলেন্ট কিলার ভারতীয় সেনার এই মুহূর্তে কি দেখিয়েছে, গোটা ভারত দেখুক, গোটা ভারত জানুক। ভারতীয় সেনার এই অক্টাকাপটা দেখে যে কোনো শত্রুর বুকে রক্ত হিম হয়ে যেতে পারে। থরহরি কাঁপবে পাকিস্তান থেকে চীন। কেন এই কথাটা বলছি? তার কারণ এই মুহূর্তে ইন্ডিয়ান আর্মির হাতে এমন এক ড্রোন রয়েছে, যে ড্রোন দিয়ে শুধুমাত্র যে
শ্যুট করা যায় তা নয়, গ্রেনেড লঞ্চ করতে পারবে এবং কোনো জওয়ানের ক্ষতি না করে এই শুধুমাত্র এই ড্রোন দিয়ে, এই ড্রোনের সাহায্যে শত্রুর ঘাঁটি পর্যন্ত ধ্বংস করতে পারবে। এক একটা ড্রোন বা এক একটা অক্টাকপ্টার এক একটা বিশেষ বিশেষ ধরনের টেকনিকে তারা কিন্তু সুসজ্জিত। কেন বলছি? কেউ 15 কেজি নিয়ে উঠতে পারে 5000 মিটার, কেউ 30 কেজি নিয়ে উঠতে পারে আরো উপরে। ভারতীয় সেনার মেশিন ম্যান নায়েব সুবেদার বরিন্দর সিং, যার হাত ধরে এই পুরো প্রজেক্টটা তৈরি হয়েছে, অর্থাৎ আত্মনির্ভর সেনার নিজের ড্রোন, যে ড্রোন ফায়ারিং, গ্রেনেড লঞ্চিং, সার্ভিলিয়েন্স এবং শত্রুর ঘরে ঢুকে আক্রমণ সবটাই একা হাতে সামলাতে দক্ষ। जहाँ जाएगा टारगेट दे देंगे तो ऑटोमेटिक वहाँ जाकर सामान ड्रॉप कर देगा। फायर करना चाहे तो हम इसमें फायर भी कर सकते हैं। पूरा दिखाइए कैसा होता है ये पूरा। फायर करेंगे आप? फायर करेंगे। चलिए देखते हैं कैसे फायर होता है। संजय थोड़ा दिखाओ। দেখা যাচ্ছে এই যে রিমোট কন্ট্রোল বা রিমোটটি রয়েছে, সেই রিমোটের মাধ্যমে ফায়ারিং করছেন তারা, এবং এই রকম যদি কোনো শত্রুপক্ষ লুকিয়ে থাকে, সেই শত্রুর ঘাঁটি, সেই শত্রুর ডেরা লক্ষ্য করে উপর থেকেই তারা সেই ড্রোন শুট করতে পারবে। শুধু তাই নয়, একই সঙ্গে এই যে পুরো প্রক্রিয়াটা হচ্ছে, সেখানে কোনো জওয়ান কোনো ফৌজি তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন না। বাংলাদেশের যারা চাচাজানরা রয়েছে, বাংলাদেশের যারা অতিথিরা রয়েছে, তারা নিশ্চয়ই দেখছে ভারত কি পারে কি পারে না। ভারতের ময়ূক শুধুমাত্র টেলিভিশন থেকে বাংলাদেশকে চমকাতে পারে এমনটা নয়। প্রয়োজনে ভারতবর্ষের 140 কোটি মানুষ বাংলাদেশকে চমকাতে পারে যদি বাংলাদেশ পাকিস্তানের পথে যায়। বাংলাদেশকে আমরা ছোট ভাই মনে করি, বাংলাদেশকে আমরা আমাদের লাল্লা মনে করি, আমাদের বন্ধু মনে করি, কিন্তু বাংলাদেশ যদি আমাদের সাথে শত্রুতা করার চেষ্টা করে, কি হতে পারে? কামাকাজি ড্রোন দেখাবে। কি হতে পারে এই মুহূর্তে একের পর এক যে মিসাইলগুলো রয়েছে, সে মিসাইলগুলো দেখাবে। পিনাকা মিসাইল আমরা দেখিয়েছি। যারা এই মুহূর্তে অতিথিরা রয়েছেন তাদের সাথে আলাপ করে নেব। কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন এই মুহূর্তে, রয়েছেন নরেন্দ্র মজুমদার বাংলাদেশ থেকে, মানস ভট্টাচার্য লেখক কলকাতা থেকে রয়েছেন, তারিকুল ইসলাম ভূঁইয়া বাংলাদেশ থেকে রয়েছেন। দুজন বাংলাদেশের অতিথি, দুজন ভারতের অতিথি এই মুহূর্তে রয়েছেন। আমি মানস ভট্টাচার্য আপনার কাছে প্রথমে আসতে চাই, খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করব। দেখুন, অনেকের, আমাদের ভারতবর্ষেরই অনেক বিভীষণের, অনেক মির্জাফারের, তাদের এই নামটা নিয়েও সমস্যা। অপারেশন সিঁদুর, কেন সিঁদুর নাম দেওয়া হলো? তাহলে ভাই কী নাম দেওয়া হবে? অপারেশন টিম্বাকটু, অপারেশন হনলুলু, অপারেশন আব্রাকাডাবরা, অপারেশন মাকুলার, কী নাম দেওয়া হবে? অপারেশন সিঁদুর নামটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া, এবং এর পেছনে একটা দর্শন রয়েছে, একটা সনাতন ঐতিহ্য রয়েছে। যদি একটু ভারতবর্ষের মানুষকে প্রাইম টাইমে একটু বলেন যে এর পেছনের দর্শন এবং ইতিহাসটা কী? সিঁদুর ভারতবর্ষের ঐতিহ্যে সাংঘাতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ সিঁদুর আমাদের মঙ্গলের প্রতীক, কল্যাণের প্রতীক, বীরত্বের প্রতীক, যুদ্ধ জয়ের প্রতীক এবং প্রতিশোধের প্রতীক, সবগুলোই। আমরা প্রত্যেকে বাঙালি হিসাবে জানি যে বিজয়া দশমীর দিন মেয়েরা সিঁদুর খেলে, কিন্তু যদি দুর্গাপুজোর ইতিহাস দেখা হয় সেখানে কোথাও সিঁদুর খেলার কথা নেই, কোনো শাস্ত্রে নেই। তাহলে সিঁদুর খেলাটা এলো কোথা থেকে? সিঁদুর খেলাটা মূলত রাজস্থানের যারা যোদ্ধা, যারা যুদ্ধ যাত্রা করত, তাদের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে ছিল সিঁদুর। সেটা কীরকম না, রাজস্থানের নবরাত্রি যখন শেষ হয়, দেবীর পূজা যখন শেষ হতো, তখন রানীরা কপালে সিঁদুর পরতো এবং রাজাদের কপালে রাজতিলক হিসাবে সিঁদুর পরিয়ে দিত। এবং যতক্ষণ না সেই রাজারা যুদ্ধ জয় করে ফিরত, ততক্ষণ রানীরা আর দ্বিতীয়বার সিঁদুর পরতো না। সেটাকে বলা হতো সিঁদুর প্রতিজ্ঞা। এবং সেই রাজস্থানের যে সংস্কৃতি, রাজস্থানের যে বীর যোদ্ধাদের যে সংস্কৃতি, সেখান থেকে সেটাকে আমরা
নিজেদের মধ্যে নিয়েছি এবং সেটা এখন বাঙালি সংস্কৃতি হয়েছে যে বিজয়া দশমীর দিন আমরা সিঁদুর খেলি। আসলে যুদ্ধ যাত্রার সময়কালীন যে বিজয় যাত্রার প্রতীক সেটা হচ্ছে সিঁদুর খেলা, এবং সেখান থেকেই আমরা বিজয় যাত্রার শপথ নিতে পারি। এবং রামায়ণে যেটার উল্লেখ পাওয়া যায় যে শুধু সিঁদুর মহিলাদের স্মৃতিতে থাকে না, সীতা লাস্ট সিঁদুর পড়েছিল যখন তার অপহরণ হয়। তারপরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যখন রামচন্দ্র বললেন যে সীতাকে যেন সিঁদুর পরিয়ে নিয়ে আসা হয়, তখন হনুমান তাকে জিজ্ঞেস করেছিলেন যখন সীতা সিঁদুর পরছেন যে মা তুমি সিঁদুর পরছো কেন? তো তখন বলেছিলেন যে সিঁদুর হচ্ছে স্বামীর কল্যাণের প্রতীক এবং তার আয়ু বৃদ্ধি হবে। তো তখন হনুমান বলল যে সিঁদুরে যদি আয়ু বৃদ্ধি হয় তাহলে আমি পুরো শরীর জুড়েই সিঁদুর নেবো, যার ফলে হনুমানের সারা শরীর জুড়ে সিঁদুর লাগানো হয়, কারণ সিঁদুর হচ্ছে আয়ুর বৃদ্ধির প্রতীক, যুদ্ধ জয়ের প্রতীক। সুতরাং আজকে যে নাম দেওয়া হয়েছে তা ভারতবর্ষের প্রত্যেকটা নারীর সিঁদুর যতক্ষণ না সুরক্ষিত হচ্ছে ততক্ষণ কিন্তু যুদ্ধ চলবে। এবং এত সহজ নয়, এটা বোধহয় জঙ্গিদেরকে বুঝিয়ে দেওয়া এত সহজ নয়। ভারতীয় নারীর সিঁদুর মুছে দেবে, তাদেরকে কলমা পড়তে বলবে, তাদের প্যান্ট খুলে ধর্ম চেক করবে। এটা ছোটখাটো একটা নাম নয়, কিন্তু যতক্ষণ না ভারতবর্ষের প্রত্যেকটা নারীর সিঁদুর নিশ্চিত হচ্ছে যে আর কারো সিঁদুর মুছবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লড়াইটা চলবে। এটা ভীষণ লং টার্মের জন্য। মানসদা, আমি আরেকটা জিনিসও আপনার থেকে জানতে চাই। অনেকেই জানেন, অনেকে জানেন না, আপনি শাস্ত্র বিশারদ। আপনি হয়তো স্বীকার করবেন না, কিন্তু অনেকের থেকে অনেক ভালো শাস্ত্র সম্বন্ধে আপনার জ্ঞান আছে। আমি একেবারেই জানি না শাস্ত্র, কিন্তু আমি শুনেছি 13 দিনের মাথায় অশৌচ বা শ্রাদ্ধ ইত্যাদি হয়। আমার কেন যেন মনে হচ্ছে আজকে আমার যে বাংলাদেশের বন্ধুরা রয়েছেন তাদের আজকে শ্রাদ্ধ হচ্ছে। আপনি কি শাস্ত্রীয় মতে কিছু টিপস দিতে পারবেন? পাকিস্তানে শোক, জঙ্গিরা মারা যাচ্ছে, তাদের শ্রাদ্ধ করছে বাংলাদেশের বন্ধুরা। এই 13 দিনের মাথায় যে শ্রাদ্ধটা হচ্ছে, আমি জানি না নরেন্দ্রনাথ বাবু এই মুহূর্তে রয়েছেন, নরেন্দ্রনাথ মজুমদার বাংলাদেশ থেকে। নরেন্দ্রনাথ বাবু, আপনারা শ্রাদ্ধ করছেন কেন? আপনাদের বুক টুক নাকি পাঁজর টাজর নাকি ভেঙে গেছে এই মুহূর্তে পাকিস্তানের দুঃখে? এত দুঃখ করবেন না। দাদা নমস্কার। নমস্কার। 2005 সাল থেকে আপনাদের যে ম্যাসাকার পাকিস্তানের জঙ্গিরা করেছে, কি করেছে? মুম্বাই বিলাস, মালেগাঁও বিলাস, সমঝোতা বিলাস, জয়পুর বিলাস, সে তুলনায় আজ বিজয় দশমী, আজ তিথি বিজয় দশমী। বিজয় দশমী দিশিতে আপনাদের সুফিয়া কুরেশিকে আমি বাস্তব দুর্গেশের প্রণাম করতে চাই যে আপনাদের ভারতের বিগত 80 বছরের আমি বোঝার চেষ্টা করছি নরেন্দ্রনাথ বাবু, আমি বোঝার চেষ্টা করছি আপনারা তার মানে পাকিস্তানিদের দিকে। না, আমি কথা শেষ করে নাই। কিসের দিকে আপনারা? সন্ত্রাসের বিপক্ষে না পক্ষে? দেখুন, এইসব লেকচারবাজি করবেন না। আপনি সন্ত্রাসের পক্ষে না বিপক্ষে? পাকিস্তানের বিপক্ষে। সন্ত্রাসের বিপক্ষে যদি হন তাহলে আপনারা ভারতের এত সন্ত্রাসবাদী হামলা যেগুলো ভারতে হচ্ছে সেটা নিয়ে মিনিমাম আপনাদের কোনো কথা নেই? আপনারা পাকিস্তানের জঙ্গিদেরকে বাংলাদেশে রাখছেন, তার জন্য এত শ্রাদ্ধ করছেন কেন? এত অশৌচ পালন করছেন কেন? এবার তো সাদা কাপড় পরে গোটা বাংলাদেশ ঘুরবে। আমাকে কথাটা শেষ করতে দে। আরে শেষ করবেন কি? আপনাদের গোটা বাংলাদেশকে হয়তো শেষ করে দিতে হয়তো কোনো একদিন হবে, জঙ্গি ঘাঁটিগুলো এভাবে শেষ করে দিতে হতে পারে। আপনি বাংলাদেশ শেষ করে দিবেন নাকি পাকিস্তান পাইছেন নাকি? আরে পাকিস্তান হচ্ছেন তো আপনারা ভারত হতে চাইছেন, আপনারা তো হতে চাইছেন পাকিস্তান। বাবা, আপনি বাঙালি আর পাকিস্তানি এক নয়। আপনি বাংলাদেশে টাকা দিয়ে পারবেন না চোখ তুলে। আরে আপনার লজ্জা আছে? পাকিস্তানিরা আপনাদের সাথে কি করেছিল 71 সালে? নরেন্দ্রনাথ মজুমদার হয়ে আপনি বড় বড় কথা বলেন। পাকিস্তানিরা তো আপনাদের প্যান্ট শার্ট খুলিয়ে দৌড় করিয়েছিল। চোখ তুলে টাকা দিয়ে পারবেন না। বাংলাদেশ আমাদের কেনা সম্পত্তি না। নো মিস্টার ইংলিশে কথা বলছেন, বাংলা চ্যানেলে বাংলায় কথা বলুন। বাংলাদেশকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের কোনো অস্ত্রের দরকারই নেই। কিসের ফেক ভিডিও? কোনটা ফেক ভিডিও? আমি ফেক ভিডিও পাকিস্তানিদের দেখাচ্ছি। আমি পিসিআর কে বলবো একের পর এক মিথ্যা কথা। কোন ফ্লাইট, কোন এয়ারক্রাফট, কোনো ক্র্যাশ ল্যান্ডিং হয়নি ভারতবর্ষে। জেনে রাখুন, কান খুলে, কানে তো ফোনটা আছে, শুনতে পাচ্ছেন তো ময়ূককে? একদম মিথ্যা কথা বলবেন না। হ্যাবিট হয়ে গেছে পাকিস্তানিদের সাথে মিথ্যা কথা বলা। কে বলছে? ক্ষমা চান তাহলে। পাকিস্তানিদের দালালি করতে করতে একদম হ্যাবিট হয়ে গেছে আপনাদের। এটা গোটা বাংলাদেশকে নষ্ট করছেন। আমি ভারতকে নষ্ট করছি? ভারতবর্ষে 140 কোটি মানুষ হালুম করলে আপনাদের বাংলাদেশ পালিয়ে যাবে।
আমাদের মিসাইল স্ট্রাইক করতে হবে না, 140 কোটি মানুষ যদি হালুম করে আপনাদের বাংলাদেশ দরজা বন্ধ করে দেবে। আরে মহাভারতের যুদ্ধে দেখুন ফেক ভিডিওগুলো, ভারত সরকার ফ্যাক্ট চেক করেছে। থামুন, আমি হ্যাঁ বিশাল বীর পুরুষ, বিশাল বীর পুরুষ, তারপরে চোখের অপারেশন করতে কলকাতায় আসবে, চোখ উপড়ে নেবে নাকি? তারিকুল ইসলাম ভূঁইয়া এই মুহূর্তে রয়েছেন। তারিকুল ইসলাম ভূঁইয়া ভারতবর্ষ নিজের অবস্থান স্পষ্ট করেছে, তুমি যদি সন্ত্রাসবাদীদের পাশে হও তোমাকে আমরা চাল ডাল দেবো না, এরপরে মিসাইল খাওয়াবো। বাংলাদেশ কি চাল ডাল, তেল, নুন, আটা এই সমস্ত কিছু বাংলাদেশ কি ভারতের থেকে পেতে চায় না মিসাইল পেতে চায়? ছবিগুলো দেখাচ্ছি, দীপাবলির ছবি। ময়ূক, প্রথম কথা হচ্ছে ময়ূক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আরে শুনতে পাচ্ছি, এখন অব্দি শুনতে পাচ্ছি। মিসাইল অ্যাটাক হলে আর শুনতে পাবো না। পাকিস্তানের দালালি বেশি করবেন না। ময়ূক, ভারত এবং ময়ূক, আপনি আমাকে কথা বলার জন্য সুযোগ দিবেন। ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধের একমাত্র ইন্ধনদাতা হচ্ছে আপনি, এবং আপনার নামে ভারতীয় আইনে মামলা করা দরকার। আমি আরেকটি বিষয়টা হচ্ছে আপনি কি আসলে হিন্দু না মুসলিম না খ্রিস্টান? আমি ভারতীয়, একটু কনফার্ম আমি ভারতীয়, আমি ভারতীয়। চিকিৎসার মাধ্যমে তারিকুল ইসলাম, আপনি যদি শুনুন, আমি ভারতীয়, তাহলে আজকের আর শুনুন, পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা হিন্দু বা মুসলিমদের লড়াই নয়। পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা ভারতের 140 কোটি মানুষ বনাম জঙ্গি জেহাদিদের লড়াই। কাটা দরকার, আপনার জিহ্বা কাটা দরকার। আপনি লাগামহীন কথা বলতে বলতে আপনার জিহ্বা বড় হয়ে গেছে। শুনুন, প্রতিদিন বলে যাবেন আমরা টকশোতে এসে শুনে যাব। আপনারা পাকিস্তানিদের সাথে না বিপক্ষে? বাংলাদেশের এত মানুষ পাকিস্তান জিন্দাবাদ বলছে কেন? তারিকুল ইসলাম ভূঁইয়া, তারিকুল ইসলাম, আরে শুনুন না, আরে শুনুন না, আরে চাল ডাল দিচ্ছি তো। আচ্ছা ক্যাডবেরিও দেবো। আরে শুনুন না, মাতৃভূমির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, কি বলছে? টুকটাক করছে। মুসলমান আমরা ঐক্যবদ্ধভাবে শুনুন, কথাটা শুনুন। হয়ে গেছে পেট গরম হয়েছে, শান্ত। একমাত্র মূল নায়ক বাংলাদেশে কেউ একটা বলুক ওকে শান্ত করতে। টকশোর কারণে হচ্ছে, হ্যাঁ, ওর অ্যাসিডিটি হয়েছে, ওকে একটা ওষুধ দিতে বলো। গেস্ট টিম থেকে আমি বলবো মনীষা দেবরাজকে অ্যাসিডিটির ওষুধ দিয়ে তারপরে গেস্টদেরকে আনতে। পাকিস্তান, আই লাভ ইউ পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ, এই সমস্ত কিছু আপনারা বলছেন কি বলছেন না? আপনারা কি পাকিস্তানকে ভালোবাসেন? আমরা বাংলাদেশী, আর বাংলাদেশের মাতৃভূমি রক্ষা করার দায়িত্ব আমাদের। পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু? পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু? পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু? তারিকুল ইসলাম ভূঁইয়া, পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু? একই করছেন। পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু? প্রতিবেশী রাষ্ট্র। আরে প্রতিবেশী রাষ্ট্র তো বুঝতে পেরেছি। হনলুলু আপনার প্রতিবেশী রাষ্ট্র, আমরাও জানি। ভূগোল আমাকে পড়াবেন না। আপনি বলুন পাকিস্তান আপনার বন্ধু না শত্রু? প্রতিবেশী কাকে বলে তাই পাকিস্তান আপনার বন্ধু না শত্রু? আপনি আগে বলুন, আপনি কি মুসলমান না হিন্দু? আমি ভারতীয়, প্রতিবেশী কাকে আমি গর্বিত সনাতনী, পাকিস্তান আমি হিন্দুস্তানের নাগরিক। ভারতীয় কোনো শব্দ নাই। আপনি কি খ্রিস্টান? ভারতীয় কোনো শব্দ নাই। আপনি খ্রিস্টান না হিন্দু আপনাকে আগে কনফার্ম করতে হবে। আপনি আসুন বা দাদা, আপনি কলকাতা শহরে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে ভর্তি করবো, ভালো চিকিৎসালয় আছে। আপনি আমাকে লাস্ট একটা কথা বলুন, বাংলাদেশি এত কাঁদছে কেন? বেগানে শাদি মে আব্দুল্লাহ দিবানা, বেগানে শাদি মে আব্দুল্লাহ দিবানা, বাংলাদেশিদের কি এসে যাচ্ছে? বাংলাদেশের শুনুন, তারিকুল কারণ আপনি প্রতিনিয়ত উদ্ভট কথাবার্তা বলেন। তারিকুল শুনুন না, চা খাবেন? পাগলের কারখানা। তারিকুল চা খাবেন? তারিকুল 7 মিনিট লেগেছিল পাকিস্তানে ঢুকতে। চা খাই না, আমি কফি খাই। হ্যাঁ, কফি খান, কফিও পাঠাবো ভারতবর্ষ থেকে। 7 মিনিট লেগেছিল পাকিস্তানে ঢুকতে, 5 মিনিট লাগবে বাংলাদেশে ঢুকতে। যদি এই অসভ্যতা বা জেহাদি কাণ্ড কারখানা বন্ধ না করেন, কপালে দুঃখ আছে, বুঝতে পারছেন? ওই যে আপনার এই কথায় শোনেন, আপনার এই কথা ভারতবর্ষ চলে না, পাকিস্তানের একটা লোমও ছিটতে পারবেন না। বরং দুই দেশের মধ্যে যুদ্ধের যে মানুষের হতাহতি হচ্ছে, এর বিরুদ্ধে ভারতীয় আইনে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। আপনি উস্কে দিচ্ছেন পুরো ভারতবর্ষকে, উস্কে দিচ্ছেন আপনি হিন্দুদের। কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে আমি যাব। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আরে হিন্দু মুসলিম শিখ ইসাই করবেন না। 140 কোটি ভারত এই মুহূর্তে যদি দাঁড়িয়ে হালুম করে বাংলাদেশের দরজা বন্ধ হয়ে যাবে, এসব করবেন না।
করবেন না। জল পাচ্ছেন, জল নিন। সিন্ধুর জল বন্ধ করেছি, তিস্তার জল যদি বদমাইশি করেন তিস্তার জল বন্ধ করতে বেশি সময় লাগবে না হয়তো। সমস্যা আছে। কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে যাওয়ার আগে আমি একটা ব্রেকিং নিউজ দেব। কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে যাওয়ার আগে একটা ব্রেকিং নিউজ নেব এবং তারপর কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে যাবো। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ নেব ভালো করে দেখুন। পাকিস্তানের ঘায়ের ওপর ফের আঘাত, একটা ঘা না শোকাতে শোকাতেই আরেকটা ঘা। বালুচিস্তানে এবার পাক সেনার গাড়িতে হামলা। হে ভগবান, দুটি আইডি বিস্ফোরণ ঘটায় বালুচ মুক্তিযোদ্ধারা। একদিকে ভারত মিসাইল স্ট্রাইক করছে আর অন্যদিকে বালুচিস্তানে কেচ প্রদেশে জামুরানে হামলা, ভয়ঙ্কর অবস্থা। আর অন্যদিকে পাকিস্তান কি করছে? বাংলাদেশিরা নিজেদের দেশটাকে আসলে ডোবাচ্ছে এই পাকিস্তান পাকিস্তান করে। বেশ ছিল তারা ভারতবর্ষের সাথে, বেশ ছিল তারা অগ্রগতির পথে, উন্নয়নের পথে। এখন জেহাদ এবং জঙ্গিপনার পথে দেশটাকে নিয়ে যাচ্ছে এই মোহাম্মদ ইউনূস। আরেকটা ব্রেকিং এই মুহূর্তে, যেখানে পাকিস্তান এই মুহূর্তে কি করছে? পাকিস্তানের সেনাবাহিনী জঙ্গিদের শেষকৃত্যে যাচ্ছে। ভাবুন, যে জঙ্গিদের বেছে বেছে ইঁদুরের মতন মারল ভারত, সেখানে জঙ্গিদের শেষকৃত্যে যাচ্ছে পাকিস্তানের সেনা এবং সসম্মানে পাকিস্তানের সেনা গান স্যালিউট দিয়ে জঙ্গিদেরকে বিদায় জানাচ্ছে। লাহোর ডিভিশনের কমিশনার হাজির, ভাবতে পারছেন? এই দেশটা, গোটা দেশটা একটা টেররিস্ট কান্ট্রি, একটা জঙ্গি দেশ, একটা অসভ্য বর্বর দেশ। দেখতে পাচ্ছেন স্যালিউট করছে যাদেরকে ভারতবর্ষ ধরে ধরে টার্গেট করে করে মারলো, তাদেরকে গান স্যালিউট। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আমরা প্রত্যেকে, আপনি ময়ূক যেটা দিয়ে বলা শুরু করলেন, কালমা পড়াতে, এখানে আমাদের কালমা পড়াতে গিয়ে ওখানে বালুচ লিবারেশন আর্মি ওদের সারকালাম করে দিচ্ছে, মাথাটাই কেটে নিয়ে চলে যাচ্ছে। এবং মানে আজকে পুরো বিশ্বের কাছে, আমি জানি না এই বাংলাদেশে দুজন গেস্ট যারা এসছে এরা বোধহয় রাত্রিবেলা আজকে মানে ভোর রাত্রিরে ওঠেনি। আজ ময়ূক আপনি ছিলেন সকাল থেকে, সকাল 1:45-এর পর 2টোর থেকে ননস্টপ আপনি দেখিয়েছেন। আমার মনে হয় এরা দুজন বোধহয় ঘুমিয়েছিল। যে 25 মিনিট পুরো বিশ্বকে কাঁপিয়ে দিল ভারত, এখন তারা বলছে এটা, এই ছবিগুলো ঠিক নয়, এই ছবিগুলো আমরা নাকি বানিয়েছি। আমার পুরো বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যেকটা রাষ্ট্র এই আজকে মেনেছে এবং ইসরায়েল মোসাদ তারা পর্যন্ত আজকে মেনে নিয়েছে ভারত কি করতে পারে। ভারত করে দেখিয়েছে এবং এক জায়গায় না, 9টা বিভিন্ন জায়গায়, 9টা ডিফারেন্ট জায়গায়, 4টে পাকিস্তানের মধ্যে এবং 5টা পিওকেতে, এবং 100 কিলোমিটার ঢুকে ভাওয়ালপুরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে জৈশে মোহাম্মদের যে আঁতুরঘর ছিল, যে জঙ্গি সংগঠনের আঁতুরঘর। এবং যারা যারা মারা গেছে তাদের আবার একদম পরিষ্কার হয়ে গেল আজ বিশ্বের সামনে, পাকিস্তানের সামরিক বাহিনী তাদের আবার কাঁধ দিচ্ছে। আগে খেতে দেয়, অস্ত্র দেয়, জঙ্গি ট্রেনিং দেয়, যখন মারা যায় পাকিস্তানের ফ্ল্যাগে তাদের এই জঙ্গিদের তাদের ঢেকে আবার তাদের শেষকৃত্যের জন্য নিয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় খুব লজ্জাজনক। এবং বাংলাদেশ আমার মনে হয় একটা 18 কোটির দেশ, তাদের এত কথা, বড় বড় কথা বলা উচিত নয়। কর্নেল চৌধুরী, আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি শেষ 1 মিনিটে, বাংলাদেশিদের এই সাইকোলজিক্যাল চেঞ্জটা কেন? তারা পাকিস্তান করছে কেন? আরে পাকিস্তানে জঙ্গি মরছে বলে বাংলাদেশ জুড়ে অসৌচ পালন হচ্ছে, বুক চাপড়াচ্ছে, অনেকের পাঁজর ভেঙে গেছে, এত জোরে জোরে বুক চাপড়েছে। এই চেঞ্জটা কেন? কারণটা কি? ওরা ভাবছে বোধহয় পাকিস্তান নতুন বন্ধু যে পেয়েছে 53 বছর পর, তাদের বোধহয় অনেক কিছু হেল্প করবে, কিছুভাবে অস্ত্রশস্ত্র দিয়ে, এবং ভারতের নাকি নর্থ ইস্টে 7 সিস্টার ওরা বোধহয় নিয়ে নেবে। একবার হাঁচলে বাংলাদেশ উড়ে যাবে। এবং লালমনিরহাট আর এই যে রংপুর, যেখান দিয়ে আপনারা ভাবছেন কাটবেন, এই 7 সিস্টার না 9 সিস্টার হয়ে যায়। আরও 2টো জায়গা কেটে গিয়ে একটা ছোট্ট জায়গা পড়ে রাখ, নিচে চট্টগ্রাম, ওপর থেকে রংপুর, লালমনিরহাট। যদি ভারতবর্ষ কেটে নেয় তাহলে 7টা না 9টা বোন হয়ে যাবে। আমাদের বোন বাড়াতে আমরা চাই আরও বোন আমাদের বেড়ে যাক, আমরা দেখাশোনা করতে পারবো। ভারতবর্ষ সে ক্ষমতা আছে। উই আর দ্য 4th লার্জেস্ট ইকোনমিক মাইট ইন দ্য ওয়ার্ল্ড এবং 4th লার্জেস্ট মিলিটারি মাইট ইন দ্য ওয়ার্ল্ড। তো এই বাংলাদেশ, পাকিস্তান, এই ছোট্ট ছোট্ট দেশ, এই লাল চোখ যারা দেখাচ্ছে, আমার মনে হয় বাংলা কি বলে, ওই যে বাংলায় চোখ লাল হয়ে যায়, কালো সানগ্লাস পরে থাকুন, নাহলে চোখ খারাপ হয়ে যাবে। ভারতের দিকে তাকাবেন না বেশি। বাংলাদেশে যাওয়ারই দরকার হবে না, কারণ একদম আমার একেবারে সময় শেষ। কিন্তু বিশ্বাস করুন মানসদা, কর্নেল চৌধুরী,
নরেন্দ্রনাথ দা বা তারিকুল যারা বাংলাদেশ থেকে আছেন, আমরা না আসলে পার্সোনালি নিয়ে ফেলেছিলাম। আপনাদের হয়তো মনে হবে বাংলাদেশ থেকে যে কেন ময়ূক বা 140 কোটি মানুষ হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টান সবাই মিলে খেপে গেল। তার কারণ সিঁদুর মুছিয়ে দেওয়ার পরে, পুরুষদেরকে মেরে দেওয়ার পরে ওই একটা কথা আমাদের প্রত্যেকের গায়ে লেগেছে, ঠিক এই জায়গাটা লেগেছে, যা মোদিকে বল, মোদিকে বল। মোদিকে বলেছি আমরা, এবার মোদি, নরেন্দ্র দামোদর দাস মোদি ডামরু নিয়ে কি তাণ্ডব নৃত্য পাকিস্তানের মাথার ওপর করে দেখ গিয়ে। আজ রাতে ঘুমাতে পারবে কিনা পাকিস্তানিরা, দেখ গিয়ে, যা মোদিকে বলেছে। ছোট্ট বিরতি দিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।